আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে আবার নতুন এক ক্লাসে আসলাম। আমরা আজকে নতুন একটা অধ্যায় শিখব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। তো আজকে আমরা যে বিষয়ে সম্পর্কে জানব, মূলত নবম ও দশম শ্রেণীর রসায়ন। আজকে আমরা রসায়ন নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা আজকে রসায়ন নিয়ে আলোচনা করি। তো শুরুতেই এখানে দেখো একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রে তীর চিহ্ন দিয়ে কিছু লক্ষ্য করা, নোটিস করে দিচ্ছে যে কিছু পরিবর্তন, যেমন কাঁচা আম পেকে যাচ্ছে, পাকা হচ্ছে, পাকা আম, কাঁচা আম, পাকা আম, এক ধরনের পরিবর্তন। গ্যাস বার্নারে গ্যাসের দহন হচ্ছে, এটাও এক ধরনের পরিবর্তন। দুধ থেকে দই হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন। আবার বরফ, পানিটা বরফ হয়ে যায়, এটাও এক ধরনের পরিবর্তন। পানিকে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই কিছুদিন লাগবে না, কিছুক্ষণ রেখে দিলেও সেটা বরফে পরিণত হয়। আবার এখানে একটা অণু দেখানো হয়েছে, হাইড্রোজেন পারক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন। এই হাইড্রোজেন পারক্সাইড অণু ভেঙে গিয়ে অক্সিজেন এবং পানি উৎপন্ন করে, এটাও এক ধরনের পরিবর্তন। মূলত এখানে কিছু পরিবর্তন দেখানো হয়েছে। তো লক্ষ্য করো, এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু পরিবর্তন আছে যে তাদের গঠনগত পরিবর্তন হচ্ছে, আবার কিছু পরিবর্তন আছে শুধু বাইরের দিক থেকে পরিবর্তন হচ্ছে। এর উপর ভিত্তি করে আমাদের পরিবর্তন, পদার্থের পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা যায়, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। মূলত আমরা এই অধ্যায়ে এই পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে জানব। পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন হয় ভৌত কারণে, ভৌত ধরনের কারণে, এবং রাসায়নিক পরিবর্তনগুলো হয়, ভৌত পরিবর্তন হয় সাধারণত তাপ, চাপ ইত্যাদি প্রভাবে, এবং রাসায়নিক পরিবর্তন হয় অনেক সময় প্রকৃতিগত, অনেক সময় বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে, অনেক সময় বিক্রিয়কের যে পদার্থগুলো অংশগ্রহণ করে তাদের বৈশিষ্ট্যের কারণে। তো এইগুলো কেন হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ে, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমাদের। তো এখানে কিছু আলোচনা হবে, যেমন বললাম ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এদের পার্থক্য কেমন, আর রাসায়নিক বিক্রিয়া কি এবং পার্থক্যগুলো কিভাবে আমরা প্রকারভেদ জানব। ক্লাস 8-এ যদিও আমরা অনেক প্রকার জেনেছি, এখানে আরও কিছু প্রকারভেদ যুক্ত হবে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় জারণ বিজারণ। এটা হয়তো তোমাদের অনেকেরই ধারণা নেই যারা এই অধ্যায় নতুন পড়ছো। এই জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন হলো যদি কোনো পদার্থের আভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। অর্থাৎ কোনো পদার্থের গঠনগত কোনো পরিবর্তন হবে না, শুধু বাইরের পরিবর্তন হবে, এই ধরনের পরিবর্তনকে বলা হবে ভৌত পরিবর্তন। যেমন পানির সংকেত আমরা জানি H2O, তাহলে H2O যদি পরিবর্তিত হয় তাহলে বরফ পরিণত হচ্ছে, তাপ যদি কমাই, আবার তাপ খুব বাড়ালে বাষ্প হবে। এখানে গঠনগত কোনো পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। আমাদের পানির সংকেত H2O, বরফের সংকেত H2O হবে। তাহলে গঠনগত কোনো পরিবর্তন নাই, শুধু বাহ্যিক পরিবর্তন হচ্ছে। এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা ভৌত পরিবর্তন। কিন্তু যদি আমের ক্ষেত্রে দেখি, কাঁচা আম পেকে যাচ্ছে, কাঁচা আমের বেলায় সেখানে থাকছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। সেটা যখন পেকে যায় তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই জৈব অ্যাসিডগুলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, বিভিন্ন ধরনের সুগার জাতীয় বিভিন্ন ধরনের বস্তুতে তৈরি হয়, ফলে ওটা মিষ্টি হয়। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন। আবার এই যে হাইড্রোজেন পারক্সাইডের অণুটি দেখানো হয়েছিল, হাইড্রোজেন পারক্সাইড ভেঙে গিয়ে অক্সিজেন এবং পানি উৎপন্ন করেছে, এটাও কিন্তু
রাসায়নিক পরিবর্তন। এই ধরনের পরিবর্তন অর্থাৎ গঠনগত পরিবর্তন, সম্পূর্ণ গঠনগত পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের মানে পদার্থ সৃষ্টি করছে, এইরকম পরিবর্তনকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন। তাহলে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় তাকেই বলবো আমরা রাসায়নিক পরিবর্তন। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছে। এটা মনে হয় ছোটো ক্লাসে আলোচনা ছিল। তো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলো কি একটু লক্ষ্য করা যাক। তোমরা বস্তুর পরিবর্তনগুলোর দিকে তাকিয়ে পার্থক্যটা বুঝতে পারবা। যেমন ভৌত পরিবর্তনে নতুন বস্তু সৃষ্টি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ নতুন পদার্থের সৃষ্টি হয়। ভৌত পরিবর্তনে অণু গঠনের পরিবর্তন হয় না, রাসায়নিক পরিবর্তনে অণু গঠনের পরিবর্তন হয়। ভৌত পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী, যেমন বরফ আবার পানি হবে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী। ভৌত পরিবর্তনে ভৌত ধর্মের পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। ভৌত পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, রাসায়নিক পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। ভৌত পরিবর্তনে সংযুতির পরিবর্তন হয় না। সংযুতি বলতে তোমরা জানো যে কোনো যৌগে মৌলের শতকরা সংশ্লিষ্ট হারকে, অর্থাৎ শতকরা সংযুতিকেই আমরা সংযুতি বলি। একটা যৌগে 100 গ্রাম যৌগে কোন মৌল কত পার্সেন্ট আছে সেটাই হলো, কত গ্রাম আছে সেটাই হলো ওই মৌলের ওই যৌগের শতকরা সংযুতি। তাহলে ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে শতকরা সংযুতিরও পরিবর্তন হয়। এবারে আমরা রাসায়নিক বিক্রিয়ায় আসি। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তোমরা জানো। রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ যে দুই বা ততোধিক মৌল বা পরমাণু মিলে, মৌল বা যৌগ মিলে যদি এক বা একাধিক নতুন যৌগ তৈরি করে নতুন বৈশিষ্ট্যে, তখন সেই বিক্রিয়াটাকে, সেই প্রসেসটাকে বলি আমরা রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার এখানে শ্রেণীভাগ আলোচনা করা হবে। রাসায়নিক বিক্রিয়াকে আমরা কিভাবে ভাগ করতে পারি। এখানে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, কয়েকটি বিষয়ের উপর ভাগ করা যায়। 1 নম্বর, রাসায়নিক বিক্রিয়ার দিক, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কেমন হবে তার দিকটা। দিক বলতে আমাদের এখানে ভেক্টর বোঝায় ঠিক এরকম না, আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার দিকের উপরে এক ধরনের ভাগ হবে। রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, এই যে তাপের পরিবর্তন হতে পারে, এই ধরনের এই তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আরেক ধরনের ভাগ করব। আর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি ইলেকট্রনের আদান প্রদান হয়, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর হয়, তখন আরেক ধরনের ভাগ হবে। অর্থাৎ এই 3 বিষয়ের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে মূলত ভাগ করব। তো প্রথমে আসা যাক রাসায়নিক বিক্রিয়ার দিক। রাসায়নিক বিক্রিয়ার দিক বলার আগে একটু বলে নেই যে আমরা আসলে পদার্থের যে পরিবর্তনগুলো, বাহ্যিক জীবনে যে পরিবর্তনগুলো হয় সেগুলো একটু লক্ষ্য করি। দেখো, একটা গ্লাসকে আমি ধরে আছি, এই গ্লাসটা যদি আমি ফেলে দিই তো গ্লাসটা ভেঙে যাবে। এই ভাঙা গ্লাসটাকে কি আমার দ্বারা আবার পুনরায় একটা গ্লাসে রূপান্তর করা সম্ভব? অথবা তোমাকে একটা ডিম দিলাম, এই ডিমটা তুমি ভেঙে ফেললা, আবার ডিমটা কি তৈরি করতে পারবা? তাহলে কিছু কিছু পরিবর্তন পূর্বের অবস্থায় নিয়ে আসা যায় না। যেগুলো পূর্বের অবস্থায় নিয়ে আসা যায় না সেই ধরনের পরিবর্তনকে বলবো আমরা একমুখী পরিবর্তন। আর যেগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেগুলোকে বলবো আমরা উভমুখী পরিবর্তন। এখানে একটা উদাহরণ দেখো, আইসক্রিম গলে যাচ্ছে, গলে গিয়ে তরল হচ্ছে। এই তরলকে ঠান্ডা করলে আবার কিন্তু আইসক্রিম বানানো সম্ভব। পক্ষান্তরে এই ডিম যখন আমি ভেঙে দিলাম প্যানের মধ্যে, এই ডিম যদি আবার তাপ দিই, তাপ দেওয়ার ফলে ডিম কিন্তু পোজ হয়ে যাচ্ছে, ফলে এই ডিমকে কিন্তু আমি আবার এই অবস্থায় রূপান্তর করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে যেটা পূর্বের অবস্থায় ফিরে আসছে সেটাকে বলবো আমরা রিভার্সিবল, অর্থাৎ উভমুখী পরিবর্তন।
আর যেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না সেটা ইরিভার্সিবল চেঞ্জেস বা একমুখী পরিবর্তন। তাহলে একমুখী পরিবর্তন বলতে যেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা একমুখী পরিবর্তন। আর যেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব সেটাকে বলবো আমরা উভমুখী পরিবর্তন। আর কিছু উদাহরণ লক্ষ্য করা যাক, এখানে আরও কিছু উদাহরণ আছে, চিত্রগুলো দেখে তোমরা একটু কল্পনা করো দেখি যেখানে কোনটি একমুখী কোনটি উভমুখী পরিবর্তন। কল্পনা করে এটা কি একমুখী না উভমুখী, এটা কি একমুখী না উভমুখী, এটা কি একমুখী না উভমুখী, এটা একমুখী না উভমুখী, এটা একমুখী না উভমুখী। কল্পনা করো, নিশ্চয়ই এটা খুব সহজ বিষয়, কঠিন বিষয় না, তোমরা এটা পারবা যে কোনটি একমুখী পরিবর্তন কোনটি উভমুখী পরিবর্তন। ঠিক এই রাসায়নিক বিক্রিয়ার দিকটাও আমরা এইভাবে কল্পনা করব যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হচ্ছে, সেই উৎপাদ থেকে আবার যদি বিক্রিয়ক পদার্থে রূপান্তর করা সম্ভব হয় তখন সেই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা উভমুখী বিক্রিয়ক, মানে উভয় দিক থেকে এই বিক্রিয়া সম্ভব। কিন্তু যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হওয়ার পর উৎপাদ থেকে আর বিক্রিয়কে পরিণত করা যায় না সেগুলোকে বলবো আমরা একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিয়াকশন। তাহলে দেখা যাক কেমন হয়। তাহলে একমুখী বিক্রিয়া, এই যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই বিক্রিয়াগুলোতে অর্থাৎ সোডিয়াম আর পানির বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াতে কিন্তু পুনরায় আবার এখান থেকে এই দিকে যাওয়া সম্ভব না, এই দিকে যাওয়া সম্ভব না। তাহলে এখানে যেহেতু উৎপাদ থেকে আবার বিক্রিয়কে রূপান্তর করা সম্ভব না, সুতরাং এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। এখানে আরও কিছু উদাহরণ দেয়া আছে, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবারে উভমুখী বিক্রিয়ার উদাহরণ দেখি। উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে আবার বিক্রিয়কে রূপান্তর করা যায় সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। আরও একটা উদাহরণ দেখি আমরা। এখানে আরেকটা উদাহরণ দেখানো হয়েছে, অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, এটাকে ভাঙলে আবার আমরা এটা উৎপন্ন করতে পারি। এক্ষেত্রে এই চিহ্নটাকে আমরা পরে জানব। তো এই বিক্রিয়া, একমুখী বিক্রিয়াগুলোকে আমরা সাধারণত নির্দেশ করার জন্য তীর চিহ্ন ব্যবহার করি, একমুখী তীর চিহ্ন ব্যবহার করি। আর উভমুখী বিক্রিয়াকে নির্দেশ করার জন্য উভয় দিকে তীর চিহ্ন বা অর্ধ তীর চিহ্ন ব্যবহার করি। মূলত আমরা অর্ধ তীর চিহ্ন ব্যবহার করব, দুই দিকে দুইটা অর্ধ তীর চিহ্ন। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে, কি দ্বারা নির্দেশ করা হয়, উভমুখী বিক্রিয়া কাকে বলে, কি দ্বারা নির্দেশ করা হয়, শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে। এবারে আমরা আর একটা ধাপ জানবো। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রটা কিসের তা আমরা একটু পরে জানবো। এখানে একটু শুধু দেখি, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বলেছিলাম তিনটে বিষয়ের উপর ভাগ করব। তাহলে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ কিভাবে হয় সেটা একটু লক্ষ্য করি। দেখো, কিছু বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়, আবার কিছু বিক্রিয়ায় তাপ শোষিত হয়। কেমন হয় তোমরা এই ভিডিওটা দেখো। তাহলে এই ভিডিওতে দেখা যাচ্ছে তোমরা এই জিনিসটা দেখেছো বাড়িতে, অনেকেই বাড়িতে যখন চুনকাম করা হয় বালতির মধ্যে পানি দিয়ে সেখানে যখন চুন দেয়া হয়, সেই চুনা পাথরগুলো পানিতে পড়লে সেখানে কিন্তু ওইরকমভাবে দপদপ করে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ পানির সাথে চুনা পাথরের বিক্রিয়া হয়। দেখবা বালতিটা ওই সময় গরম হয়ে যায়, অর্থাৎ পানির সাথে চুনা পাথরের বিক্রিয়ায় কিন্তু এই যে গরম হচ্ছে তার মানে কি এক্সট্রা তাপ উৎপন্ন হচ্ছে। এই ধরনের বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়ায় তাপ উৎপাদন হবে,
সেই বিক্রিয়াগুলোকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ পরিবর্তনের উপর ভিত্তি করে আমাদের একটা বিক্রিয়া আসে তাপ উৎপাদী বিক্রিয়া। আর এক ধরনের বিক্রিয়া হয় যেটাতে তাপ শোষিত হয়। যেমন তোমরা বাড়িতে শরবত তৈরি করো, শরবত খাওয়া হয় সাধারণত গরমের সময় বা ঠান্ডা হওয়ার জন্য, শরীরকে ঠান্ডা করার জন্য শরবতটা যখন তৈরি করা হয়, শরবতের তাপমাত্রা কিন্তু বাইরের তাপমাত্রা থেকে কমে যায়, অর্থাৎ গ্লাসটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে শরবত তৈরি করা হচ্ছে, এখানেও কিন্তু এক ধরনের পরিবর্তন হচ্ছে, এই তাপের শোষণ হয়। এই তাপের শোষণ হওয়াতে, অর্থাৎ যেটা ঠান্ডা হচ্ছে, বাইরে থেকে তাপ যাচ্ছে, সেইটাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। অর্থাৎ যে তাপ হারাচ্ছে তাকে বলা হবে তাপহারী বিক্রিয়া। এটা কেন হচ্ছে? কারণ আমাদের এই তাপ উৎপাদী বিক্রিয়াগুলোতে যে বিক্রিয়ক থাকে, সেই বিক্রিয়কের মোট যে বন্ধন শক্তি, মূলত আমাদের রাসায়নিক পদার্থের মধ্যে হচ্ছে বন্ধন শক্তিটা ফ্যাক্টর। বন্ধন শক্তিগুলো ভেঙে গিয়ে যে শক্তি উৎপন্ন হয়, সেটা যদি উৎপাদের বন্ধন শক্তির চেয়ে কম হয়, তখন এই বন্ধন শক্তির পার্থক্যের ফলে কিছু তাপ উৎপন্ন হয় অথবা শোষিত হয়। সেটা আমরা পরের অধ্যায়ে জানবো। এখানে আমরা একটা বিক্রিয়া দেখি, আমাদের বইতে দেয়া আছে হেবার পদ্ধতিতে। এই বিক্রিয়াটি আমাদের বইতে দেয়া আছে। হেবার পদ্ধতিতে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া করা হয় 400 থেকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 atm চাপে লোহা প্রভাবকের উপস্থিতিতে, তাহলে তরল অ্যামোনিয়াম তৈরি হয় এবং সাথে কিছু তাপ উৎপন্ন হয়। এই তাপের পরিমাণটা হচ্ছে 92 কিলো জুল। তাহলে এই যে এই বিক্রিয়ার ফলে এক্সট্রা তাপ উৎপন্ন হচ্ছে, এইটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এবারে তাপহারী বিক্রিয়া। এখানে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন, এই নাইট্রোজেন এবং অক্সিজেন ভেঙে গিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু তাপের শোষণ হয়, অর্থাৎ এখানে যেমন তাপ বাইরে আসবে, এখানে কিন্তু বাইরে থেকে তাপ ভেতরে যাবে। এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এখন প্রশ্নটা বলেছিলাম যে আমরা পরের অধ্যায়ে জানবো কেন তাপ উৎপন্ন হয়, কেন তাপ হারায়। মূলত একটু বলি নেই। এখানে দেখো নাইট্রোজেন বন্ধন আছে, এই বন্ধন যে আছে এইটা মূলত বন্ধন শক্তি। আবার এখানে অক্সিজেন বন্ধন আছে, এটাও মূলত বন্ধন শক্তি। একটা ধরনের শক্তি আছে যেটাকে বলা হয় বন্ধন শক্তি। তাহলে এই দুইটার যে মোট বন্ধন শক্তি আর এই নতুন যে নাইট্রিক অক্সাইড হলো, এটার মোট বন্ধন শক্তি, যদি দুইটারে বন্ধন শক্তির পার্থক্য থাকে, তখন সেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা তাপ হারায়। যদি এই পাশের তাপ বেশি থাকে, এই পাশের তাপ কম থাকে, তাহলে সেটা তাপ উৎপাদী হবে। আবার এই পাশের তাপ কম, এই পাশের তাপ যদি বেশি থাকে, তখন সেটা তাপহারী হবে। তাহলে তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে থিটা, যেমন এখানে নাইট্রোজেন বন্ধন আছে, এখানে যে বন্ধন, এই বন্ধনের একটা শক্তি আছে যাকে বলা হয় বন্ধন শক্তি। আবার এখানে অক্সিজেন বন্ধন আছে, এটাকে বলা হবে বন্ধন শক্তি। তাহলে এই যে বন্ধন শক্তি এবং এখানে নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি, এখানকার মোট বন্ধন শক্তি এবং এখানকার মোট বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিটাকে ভেঙে আবার নতুন যৌগ তৈরি হচ্ছে। তাহলে এই বন্ধন শক্তি ভেঙে আবার নতুন বন্ধন তৈরি হচ্ছে। এর ফলে যদি বন্ধন উভয় দিকের, অর্থাৎ উৎপাদের এবং বিক্রিয়কের এবং উৎপাদের বন্ধন শক্তির পার্থক্য হয়, যদি এই পাশে বেশি থাকে শক্তি, তখন আমরা এক্সট্রা শক্তি পাবো ওখান থেকে, সেটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি ওই পাশে বিক্রিয়কের শক্তি কম থাকে, এই পাশের শক্তি বেশি হয়, তখন এই এক্সট্রা শক্তিটা কোথায় পাবে? বাইরে থেকে শোষণ করবে। তখন এই ধরনের বিক্রিয়াকে বলা হবে তাপহারী বিক্রিয়া। আরও এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা মূলত ওই উদাহরণটি, নাইট্রোজেন অক্সিজেন একই উদাহরণ। তো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়া, অর্থাৎ তাপের পার্থক্যকে, তাপ শক্তির পার্থক্যকে আমরা ডেল্টা এইচ দ্বারা, এখানে এটাকে বলা হয় ডেল্টা এ, এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা। তাপের পরিবর্তনকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করব। যদি ডেল্টা এইচ এর মান
ডেল্টা এইচ এর মান ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ হয়, তখন সেই বিক্রিয়াকে বলা হবে, মানে ডেল্টা এইচটা কি, ডেল্টা এইচ হচ্ছে এই যে বিক্রিয়ক এবং উৎপাদের মোট শক্তির পার্থক্য। তাহলে এই বিক্রিয়ক এবং উৎপাদের তাপ শক্তির পার্থক্যকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করব। তো ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে সেটাকে হবে তাপহারী, অর্থাৎ বাইরে থেকে তাপ যোগ করতে হয়েছে, এভাবে খেয়াল রাখা যেতে পারে। আর যদি নেগেটিভ যদি হয় তখন সেটা হবে তাপ উৎপাদী। ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তখন সেটা হবে তাপ উৎপাদী, কারণ ওখান থেকে কিছু তাপ নির্গত বাইরে চলে আসছে, এই জন্য আমরা ওটা নেগেটিভ দ্বারা প্রকাশ করবো। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে ডেল এইচ এর মান পজিটিভ হলে তাপহারী, নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিষয়গুলোর উপর আমরা গাণিতিক ক্যালকুলেশন করব পরের অধ্যায়ে, এই জন্য এখানে আর আলোচনা বেশি করা হচ্ছে না। এবারে আমরা আর একটা পদ্ধতি আছে সেখানে যাই। আর একটা পদ্ধতি কি বলেছিলাম, ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় প্রধানত। একটা হচ্ছে রেডক্স আর একটা হলো নন রেডক্স। রেডক্স কি, এটা হয়তো তোমাদের কাছে নতুন শব্দ। রেডক্স হলো মূলত একটা ইংরেজি শব্দ, REDOX, রেডক্স। এই রেডক্স শব্দটি দুটি শব্দের সমন্বয়ে এসেছে। একটা হচ্ছে রিডাকশন, এই রিডাকশন থেকে রেড, এবং অক্সিডেশন, এই অক্সিডেশন থেকে অক্স, রেড অক্স মিলে হয়েছে রেডক্স। তাহলে রিডাকশন কি, রিডাকশন হলো বিজারণ। তাহলে বিজারণ কি সেটা আমরা জানবো। অক্সিডেশন হচ্ছে জারণ, তাহলে অক্সিডেশন কি সেটা আমরা জানবো। অক্সিডেশন মূলত এখানে অক্সিজেন কে নির্দেশ করে। অক্সিডেশন হচ্ছে যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন দান করে, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন যদি দান করে, সেই ইলেকট্রন দান করাটাকে বলা হবে জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করছে সেটাকে বলা হবে বিজারণ। তার মানে ইলেকট্রন দান করাটা হলো জারণ আর ইলেকট্রন গ্রহণ করাটা হলো বিজারণ। তাহলে এই রেডক্স বিক্রিয়া মূলত জারণ বিজারণ একসাথে হলো জারণ বিজারণ বিক্রিয়া। যেমন তোমরা জানো, সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন বের হয়ে যায়, গিয়ে একটা ইলেকট্রন বের হওয়ার পর এটা কি হয়, সোডিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, এটাকে বলা হয় সোডিয়ামের জারণ ঘটলো। পক্ষান্তরে ক্লোরিন পরমাণু যদি একটা ওই ইলেকট্রনটি গ্রহণ করে, কারণ আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন, তাহলে তার অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন দরকার। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ক্লোরাইড আয়নে রূপান্তরিত হলো। তাহলে এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, অর্থাৎ সোডিয়ামের জারণ ঘটলো, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ ক্লোরিনের বিজারণ ঘটলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করা যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয় তাকে জারণ বিক্রিয়া বলে, আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করা হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। এই যে ইলেকট্রন ত্যাগ হচ্ছে একই বিক্রিয়ায়, তারপরে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে একই বিক্রিয়া অর্ধেক বিক্রিয়া, এটাও একই বিক্রিয়া অর্ধেক বিক্রিয়া, এই জন্য এটাকে আমরা বলতে পারি অর্ধজারণ বিক্রিয়া, অর্ধবিজারণ বিক্রিয়া। তাহলে অর্ধজারণ ও অর্ধবিজারণ বিক্রিয়া মিলে হবে
রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। যেটা বলছিলাম, এখানে দেখো, এখানে দুটি পরমাণু দেখানো হয়েছে। এই পরমাণু ইলেকট্রন দান করছে, এই পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যে দান করছে তার কিন্তু জারণ ঘটছে, আর যে গ্রহণ করছে তার কিন্তু বিজারণ ঘটছে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, আয়রন এবং অক্সিজেনের বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করলো। এখানে কিন্তু আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করে আয়রন পজিটিভ 2 হলো, এবং অক্সিজেন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন নেগেটিভ 2 হলো, ফলে ফেরিক অক্সাইড উৎপন্ন করলো। এই যে এখানে অক্সিজেন, আয়রন অক্সিজেন ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে আয়রনেরও জারণ ঘটেছে, অক্সিজেনের বিজারণ ঘটেছে। এখন যে আয়রনের জারণকে ঘটালো, আয়রনের জারণটা আসলে ঘটালো কে? এখানে অক্সিজেন আছে বলেই কিন্তু আয়রন দুটি ইলেকট্রন দান করতে পেরেছে। তাহলে আয়রনের জারণ ঘটিয়েছে অক্সিজেন। এই জন্য অক্সিজেনকে বলা হবে জারক, অর্থাৎ যে জারণ ঘটায় তাকে বলা হবে জারক। একইভাবে আয়রন আছে বলেই কিন্তু অক্সিজেনের বিজারণ ঘটেছে। তাহলে অক্সিজেনের বিজারণ কে ঘটালো? আয়রন। তাহলে আয়রনকে বলা হবে বিজারক, অর্থাৎ যে নিজে জারিত হয় সে হচ্ছে বিজারক, আর যে নিজে বিজারিত হয় সে হচ্ছে জারক। আশা করি বোঝা গেছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া আমরা কিভাবে চিহ্নিত করব? মূলত জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হবে। ইলেকট্রনের আদান প্রদান বোঝার জন্য আমরা জারণ সংখ্যা জানবো, এর পরের ক্লাসে হয়তো জারণ সংখ্যা সম্পর্কে আলোচনা করা হবে। তো ইলেকট্রন আদান প্রদান, তারপরে আমরা আরেকভাবে বুঝতে পারি আয়নের আদান প্রদান, আয়নের কম বেশি হ্রাস বৃদ্ধি, তারপরে হচ্ছে অক্সিজেনের হ্রাস বৃদ্ধি। এরকম অনেকভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া পার্থক্য করতে পারি। আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা জানবো, এবং আরেকটা নতুন বিষয় জানবো, সেটা হলো, দেখো এই যে বিক্রিয়ায় জারণ সংখ্যা, আয়নের হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ আধানের হ্রাস বৃদ্ধি ঘটে। এটা আধানের হ্রাস বৃদ্ধি ঘটলে সেটি হবে রেডক্স বিক্রিয়া, হ্রাস বৃদ্ধি না ঘটলে নন রেডক্স বিক্রিয়া। তো এখানে কিছু বিক্রিয়া দেওয়া হলো, তোমরা এই বিক্রিয়াগুলো রেডক্স কিনা বা নন রেডক্স কিনা শনাক্ত করার চেষ্টা করবা। অর্থাৎ তোমরা লক্ষ্য করবা কোথায় ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, কোথায় ঘটেনি, কোথায় আয়ন হ্রাস বৃদ্ধি ঘটেছে, কোন যৌগমূলকে আয়নের হ্রাস বৃদ্ধি ঘটেছে, কোন মৌল বা যৌগমূলকের আয়নের হ্রাস বৃদ্ধি ঘটেনি কোন বিক্রিয়ায়। এগুলো লক্ষ্য করে রেডক্স নন রেডক্স পার্থক্য করবা। এর পরের ক্লাসে হয়তো এটা নিয়ে আরও একবার আলোচনা করব। তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সময় কাজে লাগাও, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।